কবুল। ছোট্ট একটা শব্দ উচ্চারণের মাধ্যমে দুজন ভিন্ন মানুষ বাধা পড়ে এক জন্মান্তরের বন্ধনে। গোটা পৃথিবী জুড়ে প্রচলিত ভিন্ন ধর্মাবলম্বীদের মানুষদের বিয়ের রীতিনীতি হয়তো একটু আলাদা, তবে উদ্দেশ্য মূলত একই। ভালোবাসার মানুষকে একান্তই নিজের নামে লিখে নেয়া, তাকে নিজের অস্তিত্বে ধারণ করা, সুখ দুঃখ শোক সবকিছুতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, নিজের নামের সেলমোহর সেই মানুষটার গায়ে সেটে দেওয়া, যার সঙ্গে গোটা জীবন পাড়ি জমানোর আকাঙ্ক্ষা অন্তরে অন্তরস্থল হতে জানান দেয়। আদানও আজ নিজের বহু আকাঙ্ক্ষিত ভালোবাসাকে নিজের নামে কবুল করে নিয়েছে। বিয়ের কার্যক্রম শেষ হতেই কাজী আফতাবউদ্দিন এগিয়ে দেন বাঁশ কাগজের মোটা খাতাটা। নরম কণ্ঠে প্রাণকে উদ্দেশ্য করে বলেন, এখানে আপনার সই প্রয়োজন মা। জি মা, জলদি সই করুন। দেখুন আমার জামাই বাবাজির তর্স হয়েছে না। উচ্ছ্বাসিত স্বর সরবের এক হাতে ধরে রেখেছে একটা মিষ্টির প্যাকেট, অন্য হাতে দুটো রসগোল্লা। ঠোঁট জুড়ে হাসিতে বাচ্চাদের মতো খুশি লাগছে ওকে। নতুন মায়ের সই শেষ হলেই গপাগপ রসগোল্লা মুখে পুরতে বিন্দুমাত্র দেরি করবে না সরব। তোমার পালিত এই নমুনা আমাকে মা বলে ডাকছে কেন আদনান? রাগান্বিত হয়ে প্রাণ প্রশ্ন করে। জি মা, আমি আজ থেকে আপনার উকিল বাবা, আপনি আমার মেয়ে, আর চিফ আমার জামাই বাবাজি। আমাকে নমুনা বলবেন না মা, আপনি দ্রুত সই করে দিন মা। দেখুন আমার জামাই বাবাজি এক বুক ভালোবাসা নিয়ে আপনার অপেক্ষায় আছে। এই অধম সরবে আজ থেকে আপনার বাবা গো মা। করুণ গলায় এক নাগারে কথাগুলো বলেই থামলো সরব। সরবের কথার প্রত্যুত্তর করে না প্রাণ। আদনানের পালিত এই নমুনার মাথা যে নষ্ট তাও আগে জানে। বিয়ে হতে না হতেই মা ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে। হ্যাঁ, প্রান্ত বিশ্ব মাতা আর তোদের চিফ বিশ্বপিতা। সামনে আরও কি নমুনা দেখাবে শুধু ওই নমুনাই জানে। দীর্ঘশ্বাস ফেলে প্রাণ মনোযোগী হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাক্ষরে। এরপর ওর জীবনে বদলে যাবে আমূলে। প্রায় 9 বছর আগে যশোরের প্রত্যন্ত এক স্কুলে শুরু হওয়া দুই কিশোর কিশোরীর প্রেম পূর্ণতা পাবে হয়তো। কলম হাতে নিয়ে আদনানের দিকে এক নজর তাকায় প্রাণ। ওর প্রতি তৈরি হওয়া ব্যাকুলতা ঢাকতে পারেনি আদনান। চোখের কোণ ভিজে আছে ওর, সবটাই দেখতে পায় প্রাণ। শক্ত করে চেপে রাখা হাতটাও দেখে নেয় প্রাণ, যেন ছেড়ে দিলে ও পালিয়ে যাবে। থরথরিয়ে কাঁপতে থাকে প্রাণের হাত, যেমনটা হয় অতিরিক্ত ঠান্ডায়। নিজেকে তো আদনানের নামে লিখে দিয়েছে সেই কবি প্রাণ। এতদিনের সময় এলো কাগজ কলমের, কিন্তু এরপর আদনান যদি আবারও হারিয়ে যায় তবে কি নিয়ে বাঁচবে প্রাণ? সই না করে কলমটা হাত থেকে ফেলে দিল ও। তবে প্রাণের জন্য সামান্য কলমও আদনানের কাছে তা ছিল পাথর সম। যেন ঠিক হৃদযন্ত্রটার উপর কেউ ভারী বোঝা ফেলেছে। শ্বাস নিতে প্রচন্ড ভাবে কষ্ট হয় আদনানের। প্রাণ, আদনান, তুমি যদি আবার হারিয়ে যাও আমার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাবে, মরে যাব আমি। কথাটা বলেই ফুপিয়ে উঠল প্রাণ। এতক্ষণ আদনান পাশাপাশি বসে থাকলো, এবার বসলো নিচে হাঁটু গেড়ে প্রাণের সামনাসামনি। আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, পেলিস মি প্রাণ। আর কখনো যদি আমায় না পেলে, জানবো পৃথিবীতে আদনানের শ্বাস থেমে গিয়েছে। একমাত্র মৃত্যুতে আমি হারিয়ে যাব প্রাণ, তার আগে নয়। কেবিনে থাকা কাজী অস্ত্রধারী বডিগার্ড সরব সদ্য উপস্থিত হওয়া আসিফ ও হতভম্ব। সরবের অবাক হবার আজ বুঝি শেষ হবে না। আসিফকে খোঁচা দিল, আঙুল দিয়ে পিপির করল, বলল, ভাই আমি যা দেখি আপনি কি তাই দেখেন? এটা আসলে আমাদের চিফ। উনি এত নরম স্বরে কথা বলতে জানেন, তবে আমাদের সঙ্গে বাঘের মতো হুঙ্কার দিতে থাকেন কেন? বউয়ের কাছে সব বাঘ বিড়াল মেয়েও, উদাহরণ তো সামনেই আছে। হাই তুলে উত্তর করে আসিফ। চিফ কিন্তু সেই রোমান্টিক ভাই, বুঝতেই পারিনি এতদিন। চুপ কর সরব, তুই তো আর চিপের হবু বউ না, তোকে ছাড়বে না। ফিসফিসিয়ে কথাটা বলে মাথা নুয়ে রাখলো আসিফ। আদানের কথায় আবারও ও ছলছলে হয়ে প্রাণের আঁখি যুগল। কিছু সময় চুপ করে থাকে সে, যেন কোনো সিদ্ধান্ত নিতে চায়। প্রাণের মৌনতা সহ্য হলো না আদনানের। আসিফের দিকে রেগে তাকায় আবার। আজ বার কি মেরে ফেলেছ আসিফ? না বলে এক্ষুনি যাও, সাইন করো প্রাণ, নয়তো আসিফ। সাইন আমি করবো না, তুমি জীবনেও শুধরাবে না তাই না? এতটুকু দেরি সহ্য হচ্ছে না? খুন করা এত সহজ তোমার কাছে? জেদি স্বরে কথাটা বলে মুখ ঘুরিয়ে নেয় প্রাণ। ইঁদুরের বাচ্চা এতক্ষণ ভালো সাজার নাটক করেছে। হ্যাঁ, প্রাণকে মুখ সরিয়ে নিতে দেখে আফতাবউদ্দিনের উপর চড়া হলো আদনান। শটান দাঁড়িয়ে দাঁত কিরমিরে জিজ্ঞেস করে, এই কাজের বাচ্চা, সাইন না করলে বিয়ে হবে না।
তোদের এত নিয়ম নীতি কেন? ধর্মীয় মতে বিয়ে হয়েছে স্যার, এখন শুধু আইনত। কাছামাছি করে উত্তর করে আফতাবউদ্দিন। আইনে তো আবার কি রে বুড়ো? আদনান মুনতাসির ড্যানিসের আইনের প্রয়োজন নেই। আজ থেকে বাংলাদেশ আইন ছাড়াই বিয়ে হবে। এই প্রাণ, শুনলে? তোমার বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। তো মিসেস নটাঙ্কি বেগম, এবার চলো, সাইন করা লাগবে না। বলে হাত ধরে টানতে থাকে প্রাণে, তবে প্রাণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়তে চায় না। আদনান মুনতাসির ডেনিজের আইনের প্রয়োজন নেই, ওই এলো আমার আইনজীবী। কথাটা আদনানকে নকল করে বলল প্রাণ, তবে এখন সাইন না করলে যে আদনান বিয়ে শেষ না করে চলে যাবে তাও বুঝেছে। রেজিস্ট্রি খাতায় সাইন না করে আমি যাব না। হ্যাঁ বুড়ো, খত দে আমাকে। ম্যাডাম এতক্ষণ লাইনে এসছে। নাটক না করলে তো ম্যাডামের চলে না। আর আমি বলো নাটকবাজ। আসল নাটকবাজটা কে এবার বুঝলে? রেজিস্ট্রি পেপার স্যার, বাংলায় বলে খাতা। ক্ষত হবে না এটা। আমতা আমতা করে কথাটা বলে ফেলেছে কাজী, তবে বলে নিজের মুখ চেপে ধরল না। এই জিহ্বার জন্য আজ তার জানাজা পড়া লাগবে বুঝি। সরু চোখে কাজীর দিকে তাকাতে ধরফড়িয়ে খাতাটা প্রাণের দিকে এগিয়ে দিলেও তিনি সাইন হিয়ার ফাস্ট। চোখ গরম করে আদনানের দিকে দেখে সই করে দিল প্রাণ। পরপর আদনানও সই করে হুঙ্কার দিল সবাইকে বাইরে যেতে। গেট আউট এভরিওয়ান। প্রাণের সই করা শেষ হতে হাতে ধরা দুটো রসগোল্লা একসাথে মুখে পুরে নিল সরব। ও তো ভেবেছিল আজ এই মিষ্টি ওর কপালে নেই। একে একে বেরিয়ে গেল সকলে। প্রাণের দিকে তাকে বাঁকা হাসলো আদনান। প্রাণ পাখি, নিকা মোবারক। আসো, মিষ্টিমা করিয়ে দাও আমায়। তুরস্কে তখন শীতকাল। অস্তিম মজ্জা ঠান্ডায় জমে যাবার মতো ঠান্ডা দেশটায়। তুষারপাতও হয় নাকি হয়। অন্বেষা প্রাণ এক বাঙালি তরুণী, বর্তমানে ঐতিহাসিক ইস্তাম্বুল শহরের বাসিন্দা। বিলাসবহুল বাড়িটা নাকি এখন থেকে প্রাণের, এমনটাই জানিয়েছে আদনান। এলাকার নামও বলেছিল ওকে, অথচ নামটা মনে করতেই পারছে না প্রাণ। কেমন উদ্ভট নাম জায়গাটার। গোটা দেশটাই অদ্ভুত, ঠিক যেন অদ্ভুত আদনান মুনতাসির ঠিক তেমন। সেই অদ্ভুত কিম্ভূতটার সঙ্গে জুড়ে গিয়েছে প্রাণের জীবন। জানালার কাছে দাঁড়িয়ে অস্তমিত সূর্যটার দিকে চেয়েছিল প্রাণ। মনোমুগ্ধকর পরিবেশ, সুসজ্জিত রাস্তাঘাট, ঐতিহাসিক নিদর্শন, বিশাল সমুদ্র পার, কোনো কিছুতেই মন টানে না ওর। পৃথিবীর অন্য গোলার্ধে ফেলে আসা ছোট্ট দেশটার জন্য হৃদয় জুড়ে হাহাকার করে ওঠে প্রাণের। আহা, ওর দেশ বাংলাদেশ, দেশটা নিজের প্রতি কবে কিভাবে এতটা মায়ার চাদরে মুড়িয়েছিল ওকে টেরি পানি প্রাণ। ইদানিং ওর ঢাকার রাস্তার ধূলিকণাকেও আপন বলে মনে হয়। ময়লার উৎকট গন্ধ, বৃষ্টিতে রাস্তায় জমে থাকা হাঁটু সমান পানি, কিংবা লোম ঝরে পড়া কুকুরগুলোকেও প্রাণকে দেখলেই ঘেউ ঘেউ করে উঠত। আর ও 4 হাত লাফিয়ে দিয়ে উঠত। ওই কুকুরটাকেও ভীষণ মনে পড়ে প্রাণের। উন্নত শহরের অভিজাত পাথর খচিত মসৃণ রাস্তাটা থেকে প্রাণের বাড়ির ওই গিঞ্জি গল্লিতেই ছিল পানির লাইন ঠিক করার জন্য ওয়াসার বড় বড় গর্ত খুঁড়ে রাখত। সেই গলিতে হু হু করে মনে করে উঠে প্রাণের অন্তর। কতদিন প্রাণ ভরে ঝাল ফুচকা খায় না আদনান। বিলেতি ইঁদুরের ছাও কী সব খায়। এই দেশের সব থেকে বাজে খাবার হলো চা। করালিকারের ফুটে ওঠা দুধ চা খেয়ে অভ্যস্ত ছিল প্রাণ। আর এইখানে চায়ের কোনো স্বাদ নেই, মুখে রোচে না প্রাণের। ইস, যদি কয়েক প্লেট ফুচকা, মুড়ি মাখা আর সদরঘাটের ইলিশ ভাজা, গলির মোড়ের মামার আচার খেতে পারতো। এখানে এসেছে প্রায় 15 দিন পেরিয়েছে। পুরো দস্তর বাঙালি প্রাণের প্রাণ হাসপাস করে সব সময়, নিজেকে ঘর বন্দি করে রাখে। বাতাসটাও কেমন যেন গুমোট, অতিরিক্ত ঠান্ডার কারণে রুম হিটার চলে সর্বদা। ভীষণ একা লাগে প্রাণের নিজেকে। তবে আদনানের সঙ্গে ওর সম্পর্ক বাইরের গুমোট আবহাওয়ার মতোই শীতল। প্রয়োজন ছাড়া কোনো কথাও বলে না প্রাণ। খুব সকালে সেজেগুজে আদনান অফিসে চলে যায়। চলনে বলনে এই দেশের মানুষের মতোই দেখতে সে। এতদিনে বুঝেছে প্রাণ। ভাষাটাও কেমন উদ্ভট, কিছুই বুঝে না প্রাণ। আদনান ফিরে আসে বেশ রাত করে, এসে আবারও বেরোয়। তখন তার পোশাক আশাক আবার ভিন্ন থাকে। প্রজাতির মতো ঢাকার রাস্তায় উড়ে বেড়ানো প্রাণকে এনে এক প্রকার আটকে রেখেছে আদনান। তাছাড়া প্রাণের নির্লিপ্ততাকে আদনান সহজভাবে নিয়েছে দেখে আরো রাগ হয় ওর। বিলেতি ইঁদুরটা
প্রাণকেও নিজের মতো ইঁদুর বানানোর পায়তারা করছে। এত সোজা? প্রাণের এখনো মনে আছে সেদিনের কথা। কেবিনের সবাইকে বকে ধমকে বের করে দিয়েছিল আদনান। এরপর প্রতিধ্বনি হয় আদনানের ফিচল স্বর। দেখে আমার প্রাণ পাখি, আসো মিষ্টিমা করিয়ে দাও আমায়। কথাটা শুনে প্রাণের ব্রহ্মতালু জ্বলে উঠেছিল। প্রাণের ব্ল্যাকমেল করে বিয়ে করতে না করতেই বেহাপনা শুরু। একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না আদনান। আঙুল দেখিয়ে ধমকে ওঠে প্রাণ। তাই মিষ্টিমুখ ছাড়া বিয়ে শেষ হয় না প্রাণ পাখি। নেশালো হাসকি স্বর আদনানের এগিয়ে আসে ধীর পায়ে। দূরত্ব মিটিয়ে নেয় নিমিষেই। আদনানকে এগিয়ে আসতে দেখে বোঝা যায় প্রাণ ওর মতিগতি। অবশ্য না বোঝার মতো নাদান নয় প্রাণ। দুহাতের আজলায় প্রাণের আদুরি মুখটা নিয়ে প্রথমে ছোট্ট একটা চুমু দেয় কপালের মাঝখানটায়। পরপরই আরও কিছু উষ্ণ স্পর্শ অনুভব করে প্রাণ। মাথার এলোমেলো চুলের ভাঁজে ভাঁজে চোখে চোখ রেখেই দুজনেই অনুভব করতে থাকে তাদের পরিপূর্ণতা। ধীরে ধীরে আদনানের বেপরা উষ্ঠের ছোঁয়া ছড়ায় প্রাণের সমস্ত আদুরে আননে। কাঁপতে থাকা প্রেয়সীর পেলব অধরে আরও একবার ডুব দেওয়ার আগে আদনানের বাহুবন্ধন ছেড়ে পিছিয়ে যেতে নেয় প্রাণ। তক্ষুনি ওর হাতটা ধরে এক ঝটকা নিজের বুকে টেনে নেয় আদনান। প্রাণের পিঠ থেকে আদনানের প্রশস্ত বক্ষপথে সামান্য ঝুঁকে কাঁধের ক্ষততে ব্যান্ডেজের ওপর দিয়ে আলতো একটা চুমু এঁকে দেয় আদনান। কানের কাছে ঠোঁট চেপে ফিসফিস উঠে ঘন নেশালো সেই কণ্ঠস্বর। কথাগুলো বলে সামান্য হেসে প্রাণকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায় আদনান। আমাকে নিজের কাছাকাছি আসতে দাও প্রাণ পাখি, নিজেকে আমার মাঝে বিলীন হতে দাও। তখন তুমি নিজেই বলবে, ডোন্ট স্টপ আদনান মুত্তাসির, আই ওয়ান্ট মোর। অসভ্য কোথাকার। আমি বলবো ডোন্ট স্টপ। আমি নট ইউ প্রাণ পাখি, ইউর বডি উইল টক টু মি। তাছাড়া আমি এখন আরও পরিণত, বলেছিলাম তোমাকে, মনে আছে তো? তোমাকে বিয়ে করেছি বলে একদম উল্টাপাল্টা চিন্তা নিজের মাথায় আনবে না আদনান। অ্যান্ড ডোন্ট স্টপ আদনান মুনতাসির, আই ওয়ান্ট মোর। আমার থেকে দূরে থাকবে, নইলে আমি। রাগান্বিত গলায় কথাটা শেষ করার আগেই শোনা যায় আদনানের কণ্ঠস্বর। নইলে কি প্রাণ পাখি, তোমার উড়াউড়ের দিন শেষ। বারবার উড়ে শুধু আমার শত্রুদের কাছে চলে যাও, ডানা কেটে খাঁচে আটকে রাখবে। এবার উড়বে শুধু আমার আকাশে, দেখা যাবে কত উঠতে পারো। বুঝলে মিসেস প্রাণ পাখি? তুমি কি মাফিয়া? অরণ্য স্যার তোমাকে চেনে কি করে? তোমরা দুজনেই নামের শেষে ড্যানিশ বলো কেন? হুট করে এই প্রশ্নটা করে ফেলে প্রাণ। ডেনিস নামটা শুনতে অর্ণর কথাটা মাথায় এলো ওর। কয়েকবার ওকে বলতে শুনেছে প্রাণ। গাড়ি থেকে নামার আগে কী সব বলেছিল অরণ্য। প্রাণ সঞ্চারিণী হৃদয়হরণী সামনাসামনি দুজন এমনভাবে মারামারি করেছে যেন চাঁদ শস্য। অরণ্যর কথা শুনে মনে হয়েছে উনি আদনানকে আগে থেকেই চেনেন। তবে প্রাণকে নিজের অফিসে চাকরি দিয়েছিলেন কেন? এত রহস্যের ভিড়ে ছিমছিম করে উঠছে প্রাণের মাথা। ইয়েস, দ্যাট অরণ্য। ওকে জমের বারে ঠিকানা না চিনে আমি বাংলাদেশ ছাড়ছি না। তোমার দিকে হাত বাড়িয়েছে না সুরটা, এবার বুঝবে। আদনানের জেনেছে দেখে হাত বাড়ালে আদনান তার অস্তিত্ব বিনাশ করে, ধুলোয় মিশিয়ে দেয়, আগুনে জ্বলিয়ে দেয়। বুকের সঙ্গে দু হাত বেঁধে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় আদনান। জ্বলিয়ে নয়, জ্বালিয়ে হবে ওটা। একদম গালি দেবে না আমার সামনে। আচ্ছা, তোমরা কি দুই ভাই? স্যার আমায় কিছু একটা বলেছিলেন। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে প্রাণ। এসব তোমার জানতে হবে না প্রাণ, শুধু একটা কথা মনে রাখবে, তুমি তুমি ছাড়া আমার কেউ নেই। বাবা মা ভাই কেউ নেই আমার। বড় একটা শ্বাস টেনে কথাটা বলল আদনান। তুমি মাফিয়া? খবরদার মিথ্যে বলবে না। রেগে মেগে আবারও প্রশ্ন করে প্রাণ। ওকে নিয়ে সব টানটানি করছে সবাই, আর ওরই নাকি জানতে হবে না কিছু? আমি আর্কিটেক্ট। তবে অরণ্য স্যার যে। এই পর্যায়ে আদনান এসে চেপে ধরে প্রাণের মুখ। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে মুহূর্তেই। ওই বাস্টার্ডের নাম নিজের মুখে আনবে না প্রাণ, ফলাফল ভালো হবে না। তোমার স্বামী একজন আর্কিটেক্ট, রিয়েল এস্টেট বিজনেসম্যান, ব্যাস এতটুকুর বেশি তোমার জানাশোনার প্রয়োজন নেই। গেট দ্যাট ক্লিয়ারলি ইন ইউর হেড। বিয়ে হতে না হতে আদনানের হিংস্র রূপ দেখে অশ্রুসিক্ত হয় প্রাণ। তবে আদনান নিরুত্তাপ, গলায় তেজ এড়ে আবার হুকুম জারি করে আদনান। বাংলাদেশের শেষবারের মতোই কারোর সঙ্গে দেখা করতে চাও? কেন? আমায় বাংলাদেশ ছাড়তে হবে, অবশ্যই তোমাকে চাও। তোমায় ফেলে যাওয়ার মতো বোকামি আর করবো না। আমি যাব না। লেটস সি। বলি কেবিনের বাইরে বেরিয়ে গেল আদনান।
লেটস সি ইঁদুর কোথাকার। ব্যাস 3 দিনের মধ্যে প্রাণ পাড়ি জমিয়েছে সম্পূর্ণ নতুন জীবনধারার এক নতুন দেশে। নিজের ছোট্ট দেশ, বেইমান বাপ, অত্যাচারী কুটিল সৎ মা সবাইকে ছেড়ে আদানের জন্যই 6টা বছরের দীর্ঘ বিচ্ছেদের দুর্বিষহ যন্ত্রণা অবসান ঘটিয়েছে, ফিরে এসেছে, আপন করে নিয়েছে প্রাণকে। তাই তো দ্বিমত করেনি প্রাণ। দিন শেষে এই দেশটা ছাড়া তো আর কেউ আপন ছিল না। দরজায় করা খুটখাট আওয়াজে পিছু ফিরে প্রাণ। আদনান দাঁড়িয়ে আছে। বিগত 15 দিন যাবৎ এড়িয়ে চললেও আজ কেন এসেছে? পরনে অফিসের সুসজ্জিত বেশ নেভি ব্লু স্যুট, গ্রে শার্টে ওকে দেখতে আসলে ভালো লাগছে। হ্যালো প্রাণ পাখি। তুমি? আমি তো তোমার একমাত্র আদর বঞ্চিত স্বামী। বিয়ের পরও সে উপোস। অসভ্যতা করবে না আদনান, যাও এখান থেকে। বিরক্ত হয় প্রাণ। আবার এসেছে শয়তানটা। বাকি দিনগুলোতে এড়িয়ে চলে এখন এসছে তামাশা করতে। তোমাকে তো প্রাণ ধীরে ধীরে ডোজ দেবে আদনান মুনতাসির। এত সহজে প্রাণ পাখির নাগাল তুমি পাবে না। মনে মনে মিটমিটিয়ে হাসলেও বাইরেটা দেখে বোঝার উপায় নেই প্রাণের। বরং আদনানকে দেখে প্রাণ প্রচণ্ড বিরক্ত। এমনই অভিব্যক্তি ওর। তোমার সঙ্গে তো আমার অসভ্যতার সম্পর্ক প্রাণ পাখি, ভুলে যাও কেন? কথাটা বলতে বলতে এগিয়ে এলো আদনান। লাল শাড়ি গায়ে জড়িয়ে থাকা নিজের সদ্য বিবাহিত নারীর মোমের মতো নরম কায়ায় নজর পড়তে আটকে আসে ও শ্বাস। কোমরের কাছটা থেকে সরে যাওয়া আর শাড়ির আঁচলটা ছড়িয়ে দেওয়ার ফাঁকে আলতো করে ছুঁয়ে দিতেও ভুলো না মসৃণ বাঘ। নেশালো স্বর স্বাগতিক করে আদনান। সামলে থাকো না প্রাণ পাখি, নয়তো আমি বেসামাল হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ওটা কি তুলো ছিল? আরেকবার শুধু টাচ করে দেখো। তুমি কি আমায় আরেকবার ছুঁয়ে দেওয়ার জন্য প্রলোভন করলে প্রাণ? জানো না, নিষিদ্ধ জিনিসের প্রতি আমার প্রবল ঝোঁক। নিষিদ্ধের শব্দটা জানতে ইচ্ছে করে। বসফরাসে যেমন ঝড় ওঠে, ঠিক তেমন ঝড় তোমার মাঝেও বয়ে দিতে ইচ্ছে করে। আদনানের বেহায়া কথাবার্তায় লাজে রাঙা হয় প্রাণের মুখশ্রী। দ্রুত পায়ে জায়গাটা থেকে প্রস্থান করতে চায়। তবে শাড়িতে অনভ্যস্ততা দরুন নাকি আদনানের কোনো কারসাজি ঠিক বুঝে উঠার আগেই প্রাণ গিয়ে পড়ল আদনানের চওড়া বুকে। সুযোগ এলে হাতছাড়া করার বান্দা অবশ্যই আদনান নয়। লুফে নিল নিজের প্রেয়সীর ছোটখাটো শরীরটাকে, নারী দেহের নিগুড়তম সৌন্দর্যকে আরও কাছ থেকে অনুভব করতে চায় আদনান। তাই তো লুটতরাজ ডাকাতের মতো আচানক আক্রমণ করে বসে সে। বাধা দেওয়ার সময়টুকু দেয় না। মুহূর্তেই অনেকটা এগিয়ে গেলেও প্রাণের তরফ থেকে সাড়া পেল না আদনানও। ঠিক যেন নিষ্প্রাণ পুতুল প্রাণ। প্রেয়সীর নিমরাজে বুঝে দ্রুত নিজেকে সামনে নিয়ে বেরিয়ে গেল আদনান। পিছনে রয়ে গেল হতবিহ্বল প্রাণ, যে এখনো বুঝে উঠতে পারেনি কি থেকে কি হয়ে গেল। নিশুতি মধ্যরাত, ঝমঝমে বৃষ্টি এনেছে ঢাকা শহরের সেই সন্ধ্যাবেলা থেকেই। 1 সেকেন্ডের জন্য বিরাম নেই। টানা বর্ষণে রীতিমতো কোমর পানিতে তলিয়ে গেছে ঢাকা শহর। কাঁথার নিচে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল অপরূপা। নতুন হাসপাতালে ভীষণ ব্যস্ততা ওর। তবে অপরূপার ঘুমের ব্যাঘাত ঘটল টানা কলিং বেলের আওয়াজে। কেউ একজন বিরতিহীনভাবে বেল বাজে চলেছে। দরফরে উঠে বসলো অপরূপা। আজ শাড়ি পরে হাসপাতালে গিয়েছিল। ডিউটি শেষ করে এসে শাড়ি না বদলেই শুয়ে পড়েছে। এলোমেলো শাড়ি ফুলে ফেপে প্রেগনেন্ট মহিলাদের মতো লাগছে। তাছাড়া এলোমেলো লাল চুল, ঘুম পুরো না হওয়া চোখ, মুখ ফুলে উঠেছে। ভয়ানক বেশভূষা ওর। কলিং বেলের শব্দে ধরফর করে উঠলেও বসে বসে আবার ঘুমিয়ে পড়েছিল অপরূপা। আবারও কর্কশ বেল বাজতেই চলেছে। কোন উল্লুকের এই রাত বিরাতে এই বাড়িতে আসার দরকার পড়ল? নিজের খেয়াল না করে অপরূপা ছুটলো মেইন দরজার দিকে। ওর ফুপু কোথায়? এই বাড়িটা ওর ফুপুর। অনেকদিন বিদেশ থেকে অল্প কিছু আগে ঢাকা এসেছেন তিনি। একমাত্র ভাইজি অপরূপাকে নিঃসন্তান ফারহানা বেগম ভীষণ স্নেহ করেন। তাই তো ডিউটি শেষে চলে এসেছিল ফুপুর কাছে। দৌড়ে নেমে এসে দরজা খোলার আগেই আরও একবার আশপাশটা দেখলো অপরূপা। ফুপুকে খুঁজে না পেয়ে নিজেই সদর দরজাটা খুলে দিতেই ঝটকাটা পেল অপরূপা। নিশ্চয়ই ঘুমের ঘরে ভুলভাল দেখছে, নয়তো এই বান্দার এখানে কি কাজ? অপরূপাকে দেখে অপর পাশের মানুষটাও যে চমকিত তাও বোঝা গেল মুখভঙ্গি থেকে স্পষ্টভাবে। গ্যাস দাঁতটা ছিরিক দিয়ে উঠল তার হাসিতে। যদিও যুবকের বিষণ্ণতা ঢাকতে পারেনি সেই হাসে। চোখও স্পর্শ করে না। একবার অপরূপার এলোমেলো বেশভাস, আরেকবার দেখলো ফুলে উঠা পেটের কাজটা। মিস শাকচুন্নি, এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলেন এত ফাস্ট?
প্রত্যুত্তরে অপরূপা কিছু বলবে তার আগেই নজরে এলো অরণ্যর রক্তাক্ত শরীরটা। আটকে উঠে অপরূপা, ভিজে চুপচাপ শরীর নিয়ে পানির ন্যায় রক্তের ধারা নেমে যাচ্ছে। বুকে পিঠে ছুরিকাঘাত, সাদা শার্টে ফুঁড়ে বেরিয়ে আছে। সোফার কাছাকাছি এসে দাঁড়াতেই জ্ঞান হারায় অরণ্য। ওর গায়ের থেকে ঝরে পড়া বৃষ্টির পানির সঙ্গে মিশে রক্তের আলপনার সৃষ্টি হয় মেঝেতে। ঠোঁটের কোণের জখম, নাকের উপর খুশির দাগ থেকে সহজে অনুমান করতে পারে অপরূপা মারামারি করে এসেছে জনা। অর্ণের মতো গাট্টাগোটা সাইজের অচেতন লোককে স্বর্ণমতো শক্তি অপরূপার নেই। এদিকে ব্লিডিংটা বন্ধ করাটাও জরুরি। অগত্যা ড্রয়িং রুমে ফার্স্ট এড বক্স এনে ড্রেসিং করতে শুরু করে অপরূপা। প্রশস্ত বুক, চওড়া পেশির এক পুরুষের কিছুটা কাছাকাছি এসে কেমন যেন একটা অনুভূতি হয় অপরূপার। কই এর আগে তো কত পেশেন্টের ড্রেসিং করিয়েছে সে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতির সঙ্গে কখনো পরিচয় হয়নি অপরূপা। এই যে শুনছেন রিশাদ সাহেব, নাকের কাছে হাত নিয়ে দেখে অপরূপা লোকটা আবার টপকে গেল নাকি। না, শ্বাস চলছে দেখে নিজের অজান্তে একটা স্বস্তি নিঃশ্বাস নেয় অপরূপা। নিজের অনুভূতিও ঢাওর করে হকচকিয়ে ওঠে ও। টানা রিমঝিম ছন্দে ঝুম বৃষ্টি শেষে শহরটাকে ধুয়ে মুছে সাফ করতে প্রস্তুত আজ। বিরতিহীন বর্ষণে মেঘের আনাগোনা কমার নাম নেই, বরং ক্ষণে ক্ষণে দল বেঁধে ছুটে আসছে কোথাও হতে। কে জানে বর্ষণের মুখর শীতল নিস্তব্ধ রাতে কাঁথা মুড়িয়ে আরামের ঘুমের ভবলীলা সাঙ্গ করে অপরূপা অভ্যস্ত হাতে অর্ণের ক্ষতস্থানগুলোকে অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে পরিষ্কার করে চলেছে। বিড়বিড়িয়ে বুকে চলেছে হুট করে উড়ে এসে বসা অরণ্যকে। 2 টাকার রোড সাইড রোমিও নিজের বিবাহিত জুলিয়েটের জন্য মার খেয়ে আমার স্বাদের ঘুম নষ্ট করছেন। অর্ণের ভেজা শার্টটা কোনো রকমে খুলতে পেরেছে ও। বদলে দেওয়াটা অতীব গুরুত্বপূর্ণ ছিল। শার্টের বাটন খোলার সময় অরণ্যর জ্ঞান এসেছিল সামান্য। আগুন চোখে অপরূপাকে শাঁসারি দিয়ে আবারও জ্ঞান হারিয়েছে। বিরক্ত হয় অপরূপা। হ্যাঁ রে রোমিও, তোমার ইজ্জত কেড়ে নিচ্ছি তো আমি। অরণ্যর ঠং দেখে মুখ বাঁকায়ও। ধারালো ছুরির আঘাতে সৃষ্ট গভীর ক্ষত ব্যান্ডেজে পেঁচিয়ে দেয়। 4 দিন আগে শেষবারের মতো দেখা হওয়া জৌলুসপূর্ণ চেহারাটা অনেকটাই মলিন হয়ে আছে। দাড়ি গোফে জঙ্গলে চেহারাটা হাল বানিয়েছে একেবারে বাংলার পাপ্পারাজ। প্রাপ্তবয়স্ক একটা পুরুষ লোকের প্রেমের মতো ঠুনকো বিষয়ে এতটা ভেঙে পড়তে দেখেও বিরক্ত হয় ও। ড্রয়িং রুমে সোফায় অরণ্যকে জ্ঞানহীন সঙ্গহীন রেখে অপরূপা ছুটল ওর ফুপুর খোঁজে। তিনি উচ্চ রক্তচাপের রোগী, নিয়মিত ওষুধ খেয়ে ঘুমান, তাই হয়তো এত ডাকাডাকি করে সাড়া পায়নি ওনারা। ফুপুর ঘরে এসে কয়েকবার নক করে অপরূপা সাড়া পেলেও এবার ঘুম জড়ানো চোখে অপরূপাকে দেখে বাইরে বেরিয়ে এলেন ফারহানা বেগম। ফুপু, বাসায় কারোর আসার কথা ছিল? কই না তো। কেন রে মা, কেউ এসেছে? নিচের ড্রয়িং রুমে আহত বাপ্পারাজ জ্ঞান হারিয়েছেন, এসে দেখে যাও। লম্বা হাই তুলে কথাটা বলে ও। কি বলিস এইসব? বাপ্পারাজ আবার কে? তুই চিনিস না? তাহলে দরজা খুললি কেন বোকামে? তুমি এসে দেখে যাও ফুপু। ভাইজির কথা শুনে কিছু না বুঝে ফারহানা বেগম ছুটলেন নিচতলায়। ঝড় বৃষ্টির রাত বিরাতে কে এসেছে। ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকা যুবককে দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন ফারহানা বেগম। দৌড়ে কাছাকাছি এসে ওর তার রক্তাক্ত শার্ট, ড্রেসিং করা গজ তুলো এবং মারের চোটে কালছিটে দাগগুলোকে পরখ করতে করতে নতুন করে কান্নার রোল তুললেন তিনি। অরণ্য, কি হয়েছে তোর? নিভু নিভু চোখে তাকায় অরণ্য। শুষ্ক ঠোঁট জিহ্বা দিয়ে ভেজে অস্ফুট স্বরে ডাকে ফারহানা বেগমকে। মা, এই তো আমি। এই অবস্থা কেন তোর? গার্ড নিয়ে যখন বেরিয়ে হবি না, তাহলে রেখেছিস কেন ওদের? আজও ওদের নিয়ে যাসনি, তাই তো? কত বলি একটু সাবধানে চলাফেরা কর, কেন যে শুনিস না আমার কথা? অঝরে কান্না করতে থাকেন ফারহানা। আচমকা নিজের ফুপুকে কেঁদে উঠতে দেখে হতবাক অপরূপা। এই রোমিও সাহেবের নাম তবে অরণ্য? বিগত কয়েকদিন যাবৎ ফারহানের মুখ থেকে অরণ্য এত প্রশংসা শুনেছে অপরূপা। ও তো ভেবেছিল সাক্ষাৎ মহাপুরুষই বুঝি বাংলা মাটিতে পদার্পণ করেছে। উনি কে ফুপু? ওই তো অরণ্য, আমার হীরা মানিক রতন, আমার একমাত্র ছেলে। অরণ্যের কপালে আলতো চুমু খেয়ে বলল ফারহানা। উনি এতদিন কোথায় ছিলেন ফুপু?
প্রশ্নটা ফারহানার কাছে সহজ হলেও অর্ণ রেগে তাকায় অপরূপার দিকে, যার অর্থ নিজের মুখটা বন্ধ রাখুন ডক্টর। অন্যদিকে অরণ্যকে রেগে তাকাতে দেখে ঠোঁট চেপে নিজের হাসি সংবরণ করে অপরূপা, কিছু না জানার ভান করে শুনতে থাকে ফুপুর কথা। তোকে বললাম না অরণ্য বাংলাদেশে নেই, লন্ডনে ছিল এতদিন, কাল আসার কথা ছিল, অথচ দেখ না আজই চলে এসেছে, আবার মার খেয়েও এসেছে। উনি আসলে লন্ডনে ছিলেন ফুপু? ওয়াও, গ্রেট অরণ্য ভাইয়া, আমিও লন্ডনে ছিলাম এতদিন, আপনার সঙ্গে একদিন দেখাও হলো আমার, মনে আছে? পাগল মেয়ে, কি বলছিস এসব? তোরা কি পূর্ব পরিচিত? কিন্তু কিভাবে? অসম্ভব। আচ্ছা, এসব পরে শোনা যাবে, আমি কিছু খাবারের ব্যবস্থা করি, ওকে মেডিসিন দিয়ে দিস মা। তুমি চিন্তা করো না ফুপু, ডক্টর অপরূপা তার রোগীর প্রতি ভীষণ যত্নবান, আর রোগী যদি লন্ডন ফেরত হয় তখন তো অপরূপা নিজের সবটা দিয়ে সেবা যত্ন করবে। ফারহানা বেগম রান্নাঘরের দিকে যেতে আবারও আগুন চোখে অপরূপার দিকে তাকা অরণ্য। এতক্ষণ পরিস্থিতি বুঝে চোখ বুঝে মটকা মেরে পড়েছিল। মা যেন কিছু জানতে না পারে মিস শাকচুনি, নইলে আপনার জন্য ভালো হবে না বিষয়টা। উঠে সোফায় আরাম করে পায়ের উপর পা তুলে বসলো অরণ্য। সরি বলুন পিশাদ সাহেব, এই ডক্টর অপরূপা না থাকলে এতক্ষণে রক্তক্ষরণে টপকে যেতেন, আবার আমাকে হুমকি দিচ্ছেন। কিন্তু আপনি ফুপুকে মিথ্যে কেন বলেছেন? এত কৌতূহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডক্টর। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস, সো ফাস্ট। কোন পিশাচের ঘাড়ে উঠলেন শেষমেশ? বান্দার আত্মার বাগফিরাত কামনা করা উচিত। কেন? অরণ্যকে ওর উঁচু হয়ে থাকা শাড়ির দিকে খেয়াল করতে দেখেই লজ্জা পেল অপরূপা। ইস, লোকটা কি ভেবেছে ওর অপরূপা প্রেগন্যান্ট? দৌড়ে দোতলায় চলে গেল ও। আরে ম্যাড ডক্টর, কি করছেন? এই অবস্থায় কেউ এত দৌড়াদৌড়ি করে? এই ডক্টর এখানে কি করছে? তার মানে এই পাগল বিবাহিত প্রেগনেন্ট মহিলার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য এতদিন যাবৎ মাথাকে ফেলেছিল ওর মা। সে যে প্রেগনেন্ট, মা কি জানে না? আদনান ফিরল বেশ রাত করে, ইচ্ছে করে দেরি করেছে। ঘরে ফেরার অপেক্ষায় যে ভেতরে ভেতরে চালমোটাল অবস্থা ওর সুদর্শন মুখবিরোর দেখে বোঝার উপায় নেই। কত বছর পর প্রাণকে নিজের কাছাকাছি পেয়েছে, চাইলে ছুঁয়ে দিতে পারে ওকে। ভাবতেই প্রফুল্ল হয় ও। রাশিয়া থেকে বেশ কিছু ক্লায়েন্ট এসেছিল, তাদের সময় দিয়েছে, নইলে আরও আগে ফিরতে পারতো। তাছাড়া ওর বাড়ির সিকিউরিটি সিস্টেম আরও জোরালো করার জন্য তোড়জোড় করছে। ওর ধ্বংসের জীবনের আজ প্রাণের উপর পড়তে দিতে পারে না ও। উকিঝুঁকি দিয়ে খুঁজতে থাকে তার নববধূর কোন কোনায় গিয়ে পড়ে আছে কে জানে। একটু ভালোবাসতে গেলেই খ্যাপা বাঘিনী নিয়ে গর্জে উঠেছে, অথচ মেয়েটা একবারও বোঝার চেষ্টা করেছে না আদনানের অবস্থাটা। একবার বাগে আনতে পারলে আদনানও বুঝিয়ে দিবে ওর প্রাণ পাখিকে। ভালোবাসার ঘূর্ণিঝড় বইয়ে দিবে প্রাণ পাখির ছোট্ট দেহে, মুড়িয়ে দিবে অবাধ্য অশান্ত আদিম ভালোবাসায়। আয়নায় নিজেকে আরো একবার দেখে নিল আদনান। হ্যাঁ তো হ্যান্ডসাম একটা হাজবেন্ডকে কিভাবে উপেক্ষা করতে পারে প্রাণ পাখি? আদরের ছোঁয়াকে ভরিয়ে রাখবে আমাকে তা নয়, পেঁচি মুখ করে বসে থাকে সবসময়। আদনানের বাড়িটা অত্যাধুনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি হলেও তুর্কি সাবেকি ছোঁয়াও পরতে পরতে দেখা যায়। হলদে সোনালি আলোর দুটি আরও রাজকীয় ভাব প্রকাশ পায়। হন্য হয়ে পুরো বাড়িটা আদনান খুঁজে ফিরে প্রাণকে এসে পেল দোতলার কর্নারে একটা কামরায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, যদিও বাড়িতে হিটার চলছে সর্বক্ষণ। আদনানের পরনে এখনও বাইরের পোশাক, কালো লম্বা ওভারকোট, কালো মাফলার পেঁচানো এবং কালো ড্যানিম প্যান্ট। আপাত মস্ত কালো জামা কাপড়ে মুড়ানো আদনানকে দেখতেই সুদর্শন লাগছে। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এখানকার বিশাল পার্থক্য। তাছাড়া বাংলাদেশের আবহাওয়ার অভ্যস্ত প্রাণের যে এখানে মানিয়ে নিতে কষ্ট হয় সবটাই আদনান জানে, কিন্তু নিরুপায়। প্রাণকে কোনোভাবে বাংলাদেশে ছেড়ে আসতে পারতো না। ওকে ছেড়ে এলেই বক্ষপটে দাউ দাউ করে জ্বলতে থাকে বিচ্ছেদের আগুন। তার উপর অর্ণর নজর প্রাণের উপর পড়েছে যেদিন থেকে জানতে পেরেছে। একটা রাতও আদনান শান্তিতে ঘুমোতে পারেনি। কৌশলে প্রাণকে নিজের অফিস অবধি টেনেছে সে। এত দুঃসাহস! ওর কলিজা মেপে দেখবে আদনান। অবশ্য বাংলাদেশ ছাড়ার আগে সে ব্যবস্থা করেও এসেছে। যদি সফল হয় তো তবে তো ভালো, নয়তো একটু আলাদা রকম শাস্তির ব্যবস্থা ওর জন্য তা বরাদ্দ করবে আদনান। তবে এখন অরণ্যকে নিয়ে ভাবার সময় নেই, এখন শুধু বইয়ের চিন্তা করতে হবে।
কিভাবে খ্যাপা বাঘিনীকে বসে আনা যায় সেই ফন্দি আঁটতে হবে। বাঁকা হাসলো আদনান। বাঘিনীকে আর একটু রাগিয়ে দেয়া যাক। লম্বা একটা শ্বাস টেনে চোখে মুখে গম্ভীরতা এনে কামরার ভেতরে প্রবেশ করে ও। আদনানের উপস্থিতি অনুভব করে উঠে দাঁড়ায় প্রাণ। বিশাল আয়নায় বিশিষ্ট ড্রেসিং টেবিলের সামনে রাখা চুলের উপর বসেই চুল ঠিকঠাক করছিল প্রাণ। কামরায় আগত আদনানকে সম্পূর্ণ অদেখা করে আরও একটু উঁচিয়ে নিল শাড়ির আঁচল। একটু হাত উঁচু করে চুল সরিয়ে দিতে উন্মুক্ত হয় মসৃণ পেট। পাতলা শাড়ি ভেদ করে নারীদের সৌন্দর্য ঝলমলি উঠে কোমরের নিষিদ্ধ বাঁকে আদনান খোয়ালো নিজের ধ্যান জ্ঞান। আবারও আঁচল উড়িয়ে আদনানের সামনে এগিয়ে আসার সময় আবেদনময়ী কণ্ঠে আওড়ায়, গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাচা, চোখের ইশারা বুঝে না। হ্যালো প্রাণ পাখি, তুমি? আমি তো তোমার স্বামী, অধিকার বঞ্চিত এক স্বামী। সে ছোটবেলায় অর্ধেক বাসর করেছিলাম। এখন কি তোমার স্বামীর অধিকার চাই? অফকোর্স, বইয়ের আদরের অভাবে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। খেতে পারি না, ঘুমোতে পারি না, কাজে মন বসে না। তুমি সিনেমায় অডিশন কেন দিচ্ছ না? বছর শেষে সেরা অভিনেতা ক্যাটাগরিতে তুমিই জয়ী হবে। প্রাণের কথা তেমন পাতা দিল না আদনান। ওর কাছাকাছি এগিয়ে এসে আলতো করে ছুঁয়ে দিল মসৃণ কোমরের নিষিদ্ধ বাঘ। পুরো শরীরটা শিরশিরে উঠে প্রাণের দিকে এগোতেই থাকলে এক পা দুপা করে প্রাণও পিছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে প্রাণের পিঠ ঠেকলো দেয়ালে। এক মুহূর্তের অপেক্ষায় ছিল আদনান। নিজেও লেপ্টে রইল প্রাণের সঙ্গে। দুজনের মধ্যে 8 ইঞ্চিরও ফারাক নেই। আর নেশালক স্বরে আদনান বলে, আমায় সিরিয়াস করতে চাইছ? আবার বলছো নাটকবাজ। ওয়াই প্রাণ পাখি? ইচ্ছে তো করে তোমাতে হারাতে, চাইলে আমি হারাতেও পারি, কিন্তু তোমার সম্মতি চাই আমি। সে বৃষ্টির রাতের মতো আবারও ডুবে যেতে তোমার মাঝে। তুমি নিজের সবটা দিয়ে ভালোবাসতে চাই প্রাণ। সেই রাতের পর তুমি কোথায় হারিয়েছিলে? আমি তোমায় কত খুঁজেছি, তুমি জানতে না? আদনানের চোখে চোখ রেখে দু হাতে গলা জড়িয়ে প্রশ্নটা করিয়ে ফেলে প্রাণ। করুণ স্বর ও নারীর ছলকায় আজও আদনানের সমস্ত লুকানো কথা জেনেই ছাড়বে। সত্যটাই তোমাকে জানাবো প্রাণ। অনেক বছর তো লুকিয়ে রেখেছিলাম, তবে তার আগে চলো তোমাকে রাতের শহর দেখাই। প্রাণের কাছে আসার সুযোগটাও বুঝে নিল আদনান। দুই হাতে জড়িয়ে কণ্ঠটার হার এবার গলার ভাঁজে হারালো নিজেকে। উষ্ঠের ছোঁয়ায় ভুঁড়ি তুলল প্রেয়সীর গ্রীবাদেশ। ইস্তাম্বুল শহরে নতুন বাসিন্দা অন্বেষা প্রাণ। বাড়ির বাইরে আজই প্রথম বেরিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় দাঁতের দাঁত বাড়ি খাচ্ছে ছকছক করে। যদিও যথেষ্ট পরিমাণ গরম কাপড় পরে বেরিয়েছে। কালো সোয়েটার, কালো ট্রেঞ্চ কোট, কান টুপি, উলের মোজা, সেই সঙ্গে বুট জুতা। তারপর ঠকঠক করে কাঁপছে, বারবার হাতে তালু ঘষছে, অথচ ঝাঁঝা কমার নাম নেই। হু হু করে বেরিয়ে চলেছে যেন তার উপর বসফরাস প্রণালীর এক একটা দমকা হাওয়ায় প্রাণ উড়ে যাবে যেন। গরম কাপড়ে আড়লে শুধু মুখটুকু নেই, তাতেই মনে হচ্ছে রেফ্রিজারেটর বন্দি হয়ে রয়েছে ও। এত ঠান্ডা, হারিয়ে প্রাণে ঢাকা শহর অতিরিক্ত গরমের কতই বকাবকি করেছে, এখন সেই গরমকেই ইত্য দিয়ে মিস করছে প্রাণ। এত ঠান্ডায় এদেশের মানুষ ফ্রোজেন হয়ে যায় না? কথাটা মনে হতেই তাকালো আদনানের দিকে আগুন চোখে। এই ইঁদুরটাও তো ওকে এখানে এনে ফেলেছে এই রেফ্রিজারেটরের মধ্যে। প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছে। আবার বলে রাতের শহর দেখাবে। বিলেতি ইঁদুর, তুই আমাকে রাতের শহর দেখাবি নাকি ঠান্ডায় আইসক্রিম বানাবি বলে এনেছিস? বিড়বিড়ে আদনানকে বকাঝকা করতে থাকে প্রাণ। তবে আদনান নির্বিকার। এই সামান্য ঠান্ডায় ও অভ্যস্ত, বরং পিটপিটে হেসে চলেছে। যখন তুষারপাত হবে তখন প্রাণের কি অবস্থা হবে বা হতে পারে ভেবেই। বিলেতি ইঁদুর, হাসছো কেন? খুব মজা লাগছে না? ঠান্ডায় আমি জমে যাচ্ছি আর উনি হাসছেন। একদম হাসবে না বলে দিলাম। ওকে প্রাণ পাখি, হাসবো না। চা খাবে? এখানে প্রচুর ক্যাফে আছে, আমরা চা প্রিয় মানুষ। তার মানে তুমি তুরস্কের? মিথ্যা বলেছিলে কেন আমায়? তাছাড়া তোমাদের এখানকার বাজে চা আমি খাবো না। সবটা তোমাকে বলবো প্রাণ, সেই জন্যই তো নিয়ে এলাম। তবে কফি নিয়ে আসি, নয়তো ঠান্ডা লাগবে তোমার। হ্যাঁ, কফি খেতে পারি। প্লিজ অন্য কিছু আনবে না, খাবারের স্মেল একদম ভালো না এখানকার। বিষণ্ণতায় ঢাকতে দীর্ঘশ্বাস ফেলল প্রাণ। আর কখনই নিজের দেশে ফিরতে পারবে না ও। নিজের প্রাণ পাখির বিষণ্ণ চেহারা দেশটাকে ভীষণ
ভাবে মনে পড়ে সবটা, বোঝে আদনান। তবে ও নিরুপায় হয়ে প্রাণকে নিজের কাছে এনেছে, আর কোনো ক্ষতির সম্মুখীন হতে দেবে না ও প্রাণের। মধ্যরাতের প্রথম ভাগে বসফরাস প্রণালীর বাতাস নির্মল, বাতাস ঠান্ডা, শান্ত এবং একই ছন্দে বহমান। স্রোত ধারার বিরতি নেই, হরেক রকম আলোয় আলোকিত শহর। প্রণালীর বুকে ভেসে চলা জাহাজ, কোনো কিছুতেই তাদের ছন্দপথন নেই। শতাব্দীর পর শতাব্দী কালের নানা বিবর্তনের অজানা গল্পের নিজস্ব অস্তিত্বে ধারণ করে বহমান রয়েছে বসফরাস। অনেকটা হেঁটে আদনান এবং প্রাণ এলো একটু কোলাহল মুক্ত ক্যাফেতে। কাঠের ছোট্ট ক্যাফেটায় তেমন লোকজন নেই, ওরাই হয়তো আজ রাতের শেষ কাস্টমার। বাতাসে লোভনীয় কফির ঘ্রাণ ছড়িয়ে আছে। প্রাণকে একটা বেঞ্চে বসিয়ে রেখে আদনান গেল কফি আনতে। আশপাশটা দেখছিল প্রাণ। বসফরাস ব্রিজটাকে ভীষণ ছোট লাগছে এখান থেকে। প্রণালী দিয়ে বড় বড় কার্গো জাহাজের আনাগোনা চোখে পড়েছে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ এই প্রণালী অন্যতম, যার কারণে নানবিধ অপরাধের আখড়াও ইস্তাম্বুল। আদনান মুখে যতই নিজেকে আর্কিটেক্ট হিসেবে জাহির করুক, প্রান্ত অবশ্যই নয়। ওর মাঝে কিছু একটা ঠিক নেই, তা আর বুঝতে বাকি নেই। তার উপর শহরের শেষ প্রান্তের বাড়ি, শতাধিক অস্ত্রধারী বডিগার্ড, একজন আর্কিটেকচার থাকাটা অসম্ভব। এর আগে যখন কেরামত আলী নামের লোকটা ওকে কিডন্যাপ করেছিল, স্পষ্টত বুঝতে পেরেছিল আদনানকে চেনে আনার জন্য ওকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। এবং সব থেকে অবাক করা বিষয় ছিল, দীর্ঘ 6 বছর পর আবারও আদনান এসেছিল। তার মানে আদনানের নজর 6 বছর যাবৎ ওর উপরই ছিল। সম্ভবত আদনান এই দেশেই ছিল। প্রাণকে কিডন্যাপ করে রাখা হয়েছিল একদিনের মতো। সুতরাং আদনান এই দেশ থেকে যেতে যতটুকু সময় লেগেছিল, ততটুকু সময় ওকে কেরামত আলী আটকে রেখেছিল। সেই সঙ্গে নতুন করে জুড়েছে অরণ্য স্যার। দুজনের রেশারেশি, একই বংশ, পদবিযুক্ত নাম, কিন্তু নিজের পদবি দুজনই লুকিয়ে রাখে। কারণটা অজানা ওর। প্রাণকে এই রহস্যের গোড়া থেকে জানতে হবে। তার জন্য আদনানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে সর্বপ্রথম। নিজের ভাবনার মাঝে এতটাই ডুবে গিয়েছিল প্রাণ, খেয়ালই করেনি আদনান এসে ওর সামনে দাঁড়িয়ে আছে। বিশাল তাল গাছের মতন লম্বা আদনানের ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলো প্রণালীর বাতাসে উড়ছে। চোচের কোণে চমৎকার হাসিটা দেখলে কার বোঝার সাধ্যে আছে এই ছেলেটাই আচমকায় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। রিভলভারের চালনা করে অভ্যস্ত হাতে, এমনকি বুলেট ছুটতেও দেরি করে না। এখনও প্রাণের চোখে ভাসে কেরামত আলী নামের লোকটার কপাল থেকে নেমে আসা রক্তের ধারা, তীব্র যন্ত্রণায় উল্টে যাওয়া চোখের মনে। প্রাণ পাখি, তোমার হাজব্যান্ড অত্যাধিক সুদর্শন, চোখ ফেরাতে পারো না তুমি, সবটাই জানা আমার। কচু জানো তুমি? লাজুক হাসে প্রাণ, ঠোঁটের কোণে হাসিটা চড়া হলো আদনানের। লার্জ সাইজের দুটো কফির কাপ নিয়ে বসলো ও প্রাণের একটু গা ঘেঁষে। কফিটা দারুণ খেতে, সুঘ্রাণ ভেসে আসছে। এদিকে এগিয়ে দেয় কফিটা আদনান। ইটস দ্য বেস্ট কফি ইন ইস্তাম্বুল, তোমার ভালো লাগবে। দনমনে করে আদনানের কথা ছোট একটা চুমুক দিয়ে কফিটার স্বাদ নিতেই প্রফুল্ল হয় প্রাণ। যাক, এই দুটো অন্তত একটা ভালো জিনিস এনেছে ওর জন্য। সময় কত জলদি পেরিয়ে যায় আদনান। কাঁধে মাথা রেখে প্রণালীর কুলকুল শব্দ করে বয়ে চলা স্বচ্ছ জলধারার দিকে চেয়ে কথাটা বলে প্রাণ। প্রাণ, প্রাণ আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গুজে দেয় আদনান। ঠোঁটের বেলাগাম উষ্ণ স্পর্শ গড়ালো কর্পুট ছাড়িয়ে কপাল অব্দি। ভালোবাসো আমায়? জানি না। লাজুক হেসে আবারও কফির কাপে চুমুক দিয়ে অন্য দিকে চেয়ে থাকে প্রাণ। সত্যি জানো না প্রাণ পাখি? গাঢ় অন্ধকার ছিঁড়ে আদনানের নেশারও স্বর যেন প্রতিধ্বনি হলো সেই জানতে উৎসুক। আদনানের কথায় সরাসরি ওর চোখের দিকে তাকায় প্রাণ। স্কুলের সময় যেমন মুগ্ধতা নিয়ে আদনান ওর দিকে চেয়ে থাকতো, এখনো ঠিক সেই রকম ভাবে চেয়ে আছে। তুমি হুট করে হারিয়ে গিয়েছিলে কেন আদনান? আজ আমার সমস্ত প্রশ্ন দ্বিধার জবাব চাই। তুমি যদি এই দেশের হও, তবে যশোরে কেন গিয়েছিলে? আমার এখনো মনে আছে তোমার বাসায় অসংখ্য রিভলভার দেখেছিলাম আমি। সেগুলোর কি কাজ ছিল? কিছুটা সময় নিয়ে প্রাণের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনলো আদনান। কফিতে শেষ চুমুক দিয়ে প্রাণকে টেনে নিজের আরো কাছাকাছি নিয়ে এলো। প্রাণের মাথাটা গিয়ে ঠেকলো ওর
প্রশস্ত বক্ষ পচে লম্বা একটা শ্বাস টেনে নিজের কথা সাজালো আদনান। আমার বাবা অ্যালিসন ড্যানিস একজন তুর্কির অধিবাসী ছিলেন, কিন্তু বিভিন্ন দেশে তার যাতায়াত ছিল সবসময়। ইতালির সাবিনানোতে আমার বাবার সঙ্গে পরিচয় হয় মনি নামের এক বাংলাদেশি তরুণীর। তারপর তাদের প্রেম, বিয়ে, সংসার হয় এবং তাদের ভালোবাসার ফলাফল হলাম আমি। তার মানে তোমার মা বাংলাদেশি ছিলেন, তাই তো? জি মিসেস প্রাণ পাখি। কিন্তু তুমি বাংলাদেশে কেন গিয়েছিলে? ওনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল কি করে? তোমার মনে আছে? আহত কণ্ঠে আওড়ায় আদনান। আছে। রোড অ্যাক্সিডেন্ট। তারপর বুঝতেই পারছো, বাবার বিজনেসের জন্য অসংখ্য শত্রু ছিল, যাদের নজর পড়েছিল আমার উপর। একবার আমাকে মেরে ফেলতে পারলেই এই বিশাল ড্যানিস গ্রুপের আর কোনো উত্তরাধিকার রইল না। তখন প্রপার্টিজ তারা হাতিয়ে নেবে। আমি ছিলাম তাদের পথের কাটা। একবার উপরে ফেলতে পারলেই তো শেষ। বাংলাদেশ বেছে নিয়েছিলাম এক পরীর জন্য। আত্মকর্ম যখন করতেই হবে, তখন আমার পরীটার কাছাকাছি থাকাটাই শ্রেয়। আদনান মুনতাসিরের হৃদয়টা চুরি করে উড়াল দেওয়া এক পরী, যে শহরে ছিল। শেষের কথাগুলো বলার সময় মিটমিট করে হাসলো আদনান। তোমার চরিত্র যে ঠিকঠাক না তা তো আমি আগে থেকেই জানি। রেগে কথাটা বলে উঠে চলে যেতে নেয় প্রাণ। হো হো করে হেসে ফেলল আদনান, তবে চলে যেতে পারল না প্রাণ। তার আগে বাধা পড়ল আদনানের বাহুর টেরায়। পরীটা তুমিই ছিলে প্রাণ। সে পরীর টানে একজন আর্কিটেক্টের স্টুডেন্টকে নবম শ্রেণীতে ভর্তি হতে হয়েছিল। তোমাদের দেশের লোকজনের আক্কেল নেই, আক্কেল ছাড়া সব। আমি অবশ্য এতটা সহজ হবে ভেবেছিলাম না। তাহলে আমায় ছেড়ে চলে এসেছিলে কেন? ওরা আমার লোকেশন ট্র্যাক করে ফেলেছিল প্রাণ। তাছাড়া আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক তা আমি কখনোই চাইনি। কিন্তু দেখো, আমি ভুল ছিলাম। 6টা বছর যে যন্ত্রণা আমি প্রতিনিয়ত তর্পেছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না আদনান। আই নো প্রাণ। আমি কয়েকবার বাংলাদেশে গিয়ে তোমাকে দেখে এসেছি। সব জেনেও আমায় অবর্ণনীয় আঘাত করেছো তুমি। এত খারাপ কেন তুমি? মাফ করে দাও প্রাণ। তুমি যেই শাস্তি দাও মাথা পেতে নিতে আমি প্রস্তুত। শাস্তি তো তুমি অবশ্যই পাবে বিলেতি ইঁদুর, কিন্তু তুমি আমায় চিনলে কিভাবে? মানে আগে থেকেই আমায় চেনো বলে না? তোমার ফুফু মনিয়ার কথা মনে নেই? মুনিয়া ফুপু? কিন্তু ফুপু তো ইতালি গিয়েছিলেন পড়াশোনার জন্য। বলতে বলতে থেমে গেল প্রাণ। বিস্ময়কর গলায় বলল, তার মানে তুমি মুনিয়া ফুপুর ছেলে? ইয়েস মিসেস প্রাণ, আই এম ইয়োর কাজিন অলসো। ইউ নো, কাজিন কাম হাজব্যান্ড, অলরাউন্ডার। আদনানের মাথার চুল দুই হাতে চেনে কয়েকটা কিল খুশি বুক বরাবর দিয়ে থামল প্রাণ। এতদিন কেন বলে না? সময় এলেই তোমায় সবটাই বলতাম প্রাণ। তার আগে সবকিছু ফেলে আমায় আবারও হারিয়ে যেতে হয়েছিল। আদনানের কথা আর কোনো প্রতিউত্তর করল না প্রাণ, বরং খানিকটা কাছাকাছি এসে জাপটে ধরে রইল। শুনতে থাকে আদনানের হৃদস্পন্দন। সবসময় সত্য ভালো কিছু বই আনে না প্রাণ। কিছু সত্য তোমার অজানে থেকে যাক। মনে মনে স্বাগতিক করে প্রাণকে নিজের বুকে জড়িয়ে রাখলো আদনান। কাক ডাকা ভোর বাঙালিদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। খুব সকালে শহরে কাকের আর্তচিৎকার শুনে সকলে অভ্যস্ত। অবশ্য শহরে বাইরের চিত্র ভিন্ন। শহরে পাখির আনাগোনা কম হলো অন্যান্য অঞ্চলের মানুষ এখনো পাখির কলকাকলিতে মুখরিত সকলে উপভোগ করে থাকেন। ইস্তাম্বুল শহরে চিরচারিত কাক ডাকা ভোর নেই, তবে বসফরাস প্রণালীর জুড়ে শত শত গাংচিলের কিচিরমিচির অব্যাহত। গোটা শহর ততক্ষণে জেগে উঠলেও শরীরে ভিন্ন টাইম জোনে থাকা অন্বেষা ঘুমিয়ে কাদা। গতরাতে ওরা বসফরাসের পার থেকে যখন ফিরেছে তখন ঐতিহাসিক ব্লুমস্ক হতে ভেসে আসছে সুললিত কণ্ঠের ফজরের আজানের ধ্বনি। আদনানের বিশাল বহুল বাড়িটার বাইরে থেকে যতটা চাকচিক্যময়, অন্দর মহলটা তার চাইতে বেশি সুসজ্জিত। নানান ধরনের ঐতিহাসিক শোপিস, তুর্কির নামি দামি কারিগরদের বানানো ফুলদানি দিয়ে সাজানো। আদনানের বিশাল ড্রয়িং বেডরুম জুড়ে রাখা আরামদায়ক বিছানা, বড় আলমারি, দুটো সোফা সেট, তার সামনে একটা সেন্টার টেবিল। কামরাটায় সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে বাম পাশের দেয়ালে। প্রথম দেখায় প্রাণ কতটা সময় বিমূর্ত হয়েছিল ও নিজেও জানে না। পুরো দেয়াল জুড়ে ওর এবং আদনানের স্কুলের বসন্ত বরণের ছবিটা। এতদিন অন্য কামরায় ছিল প্রাণ, তাই তো নজরে আসেনি তবে গতরাতে ওকে নিজের কামরায় এনেছে আদনান। প্রাণও আর দ্বিমত করেনি। অবশ্য করার কারণও ছিল না। কমফোর্টারের আড়ালে গোটা শরীরটা
ঢাকা প্রাণের। ঘন ঘন ভারী শ্বাস প্রশ্বাসে গাঢ় ঘুমের অতলে ডুবে থাকার ইঙ্গিত দিচ্ছে। প্রাণকে ঘুমন্ত অবস্থায় রেখে আদান বেরিয়েছিল। বেশ কিছু কাজ বাকি ছিল ওর। কাজ গুছিয়ে ফিরেও এলো জলদি। ভারী ডেনিম জ্যাকেট খুলে ছুঁড়ে ফেললো সোফায়। ছাই রাঙা টি শার্ট, কালো ডেনিম প্যান্ট পরনে, ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলোকে ছোট্ট ঝুঁটি বাঁধা পেছনে। সব সময় সঙ্গী রিভলভারটাও রাখলো বেডসাইডের টেবিলের ড্রয়ারে। গভীর দৃষ্টিতে পরখ করতে থাকে নিজের প্রাণ পাখিকে। ঘরে ফিরে প্রাণ পাখিকেও ওর অপেক্ষায় দেখার ইচ্ছে আদানের বহু পুরনো। অবশ্য এখন ফিরে অপেক্ষারত না থাকলো এলোমেলো বেশে ওর বিছানায় ঘুমিয়ে থাকা মেয়েটা যদি জানতো প্রতি মুহূর্তে তাকে নিজের কাছাকাছি দেখে ওর বুকের পাঁজর সুখ পাখির আনাগোনায় মুখরিত হয়, ভালোবাসার জোয়ারে প্লাবিত হয় ওর তনুমন। ধ্বংসের দ্বার প্রান্তে থাকা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই। তার নামের সঙ্গে নিজের নাম জুড়ে নেয়ার পর আদনান মুনতাসিরের একমাত্র এবং শুধুমাত্র দায়িত্ব তার নিরাপত্তা। পৃথিবীর খারাপ কিছু প্রাণের কাছাকাছি যাবার আগে তাকে নিঃশেষ করে দিবে আদনান মুনতাসির। বিছানায় অন্য প্রান্তে দাঁড়িয়ে একধানে ঘুমিয়ে থাকা নিজের অর্ধাঙ্গিনী বাচ্চাদের মতো আদুরে আননে মুগ্ধতা নিয়ে চেয়েছিল আদনান। ঠোঁটের হাসিটা কেমন রহস্যময় লাগছে, যেন গভীর ছকে বাঘিনী বধ করার কৌশল সে রপ্ত করে ফেলেছে। উষ্ণ অশান্ত উষ্ঠ স্পর্শ দিয়ে প্রাণকে ঘুম থেকে উঠাতেই হবে, নয়তো আদনানের সমস্ত প্ল্যান জলে ঢেলে দিবে সে। প্রাণকে জাগিয়ে তোলার আগে আদনান থামলো মোবাইলের ভাইব্রেশনে। আইফোনের সর্বশেষ মডেলের মোবাইলটার স্ক্রিনে অফিসের নাম্বারটি জলজল করতে দেখে বাঁকা হাসলো। প্রাণকে এক নজর দেখে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল ও কামরা থেকে। নিরাপদ দূরত্বে এসে মোবাইল রিসিভ করে কানে চেপে চাপা স্বরে গর্জে উঠছে আদনান। আসিফ, কাজ শেষ? আদনানের কণ্ঠের উত্তাপ পৃথিবীর অন্য গোলার্ধে ভারত মহাসাগরের অপর প্রান্তে থাকা আসিফ উপলব্ধি করতে পারে সহজেই। চিপ, আমতা আমতা করতে থাকে আসিফ। Did you kill that bastard? শত চেষ্টা করেও গলাটা চড়ানো থেকে নিজেকে সামলাতে পারল না আদনান। তাতে দশ পিছায় নিজের ক্রোধ সংবরণ করতে চায়ও, তবে বৃথা সে প্রচেষ্টা। চিপ, অরণ্য জোহারকে মারার প্ল্যান করেই ফেলেছে। মাঝরাতে উনি একা ছিলেন, তখন অ্যাটাক করা হয়েছিল, কিন্তু উনি হড়বড়িয়ে বলে থামলো আসিফ। Did you kill that bastard? Just kill that bastard, Asif. By hook or by crook. No excuses. শোটা যে চোখ তুলে প্রাণের দিকে তাকিয়েছে না, সে চোখটা উপরে ফেলো। ইয়েস চিপ। সাবির কেমন আছে এখন? শোটটা খুঁজে খুঁজে আমার কলেজে হাত দিয়েছে। ও বোধহয় জানে না আদনান মুনতাসির নিজের কলেজের দেখভাল ত্রুটি রাখে না। সাব্বির স্যার ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু ডাক্তারের ভাষ্য মতে ওনার সেন্স ফিরতে সময় লাগবে চিপ। স্যারকে অত্যাধিক টর্চারের কারণে ব্রেনে অক্সিজেনের সরবরাহ কমে ড্যামেজ হয়েছে। সিকিউরিটিদের অ্যালার্ট করে রাখো, কেউ যেন সাবিরের কেবিনের আশেপাশে না যায়। অপরিচিত ডক্টর, নার্স কাউকে অ্যালাউ করবে না। আর কক্সবাজারের এসপির মেয়ের খোঁজ পেয়েছ? ও মেয়েরা তো সাহস হলো কিভাবে? স্যারকে অরণ্য জোহারের প্ল্যান করে আটকে রেখেছিল চিপ। সম্ভবত ম্যাডামের ক্ষতিও করতে চেয়েছিল, আপনি চলে আসাই পারেনি। আর এমপির মেয়েকেও গায়েব করে ফেলেছে চিপ। মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ব্লাডি বাস্টার্ড, সাবিরকে সুস্থ হতে দাও, ও মেয়ের ব্যবস্থা নিজেই করবে। ইয়েস চিপ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। জাস্ট কিল হিম আসিফ। পরবর্তী মেসেজে অরণ্যের ডেড বডি পিকচার চাই আমি। আদারওয়াইজ ডোন্ট কল মি অ্যাগেন। মুঠোফোনে আসিফের সঙ্গে কথা বলে পিছু ফিরতে চমকেল আদনান। প্রাণ দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে, চোখ দুটো বন্ধ, এলোমেলো চুল, অতিরিক্ত ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে আছে। সকালের তৈলাক্ত চেহারায় অন্যরকম আভা ছড়াচ্ছে। নিজের প্রাণ পাখির হৃদযন্ত্র ঘায়েল করা মোহনীয় রূপ তো অজানাই ছিল আদনানের নিকট, তবে মুগ্ধতার রেশে বেশি সময় স্তম্ভিত হওয়ার অবকাশ পেল না আদনান। আতঙ্কিত ভাব ফুটে উঠে ওর মুখবিররে। প্রাণ, তুমি কখন এলে? তুতলানো কণ্ঠে জিজ্ঞেস করে আদনান, তবে প্রাণের সারা শব্দ নেই। কিছুটা এগিয়ে প্রাণের মুখে হাত নাড়ল আদনান। কপাল কুঁচকে গেল আপনা আপনি। ভাই নিঃশ্বাস পড়ছে প্রাণের, তার মানে কি দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছ? হেসে ফেলল আদনান। প্রাণ? একটু জোরেই ডাকলো ও। তারপরও প্রাণের ঘুমের কোনো ব্যাঘাত হয়নি।
বুঝেই পাজা খুলে তুলে নিল পাখির মতো। হালকা শরীরটা মিশে গেল ওর বুকে। কিছুই একটা হালকা ভেবে লাজুক হাসে আদনান। আচমকা নিজেকে ভাসমান আবিষ্কার করে প্রাণ। আবার উঠছে নাকি ও? আদনানের প্রাণ পাখি কি তবে সত্যি পাখি হয়ে গেল নাকি? দুহাত চোখ জ্বলে নিজের অবস্থান নিজে নিয়ে সচেতন হলো প্রাণ। তখনই দেখা পেল প্রেমিক পুরুষের সুদর্শন চেহারা বুকের সঙ্গে মিশিয়ে নিয়েছে ওকে। সমস্ত শক্ত সামর্থ্য লম্বা চড়া আদনান অনায়াসে প্রাণকে পাজা কোলে নিয়েছে। নারী ছিল প্লাজে রাঙা হয়ে পেলব গাল দুটো প্রাণের। মুচড়ামুচড়ি করে ঝাড়াতে চায় প্রাণকে নিজেকে। ছাড়ো। ঘুম ঘুম স্বরে প্রাণের লাজুক বিরোধিতায় দৃঢ় হয় আদনানের বাহুর বন্ধন। নেভার। কপালে উষ্ণ স্পর্শ দিয়ে বোঝাতে চায় তার কথার সত্যতা। পুনরায় নিজের কামরায় এনে প্রাণকে কোল থেকে না নামিয়ে শুয়ে পড়ে বিছানায়। প্রেয়সীর এলো চুলের মাতাল করা সুবাস নারী দেহের সুখ সানে। বেলাগাম হতে চায় জৈবিক চাহিদারা বারংবার। বিয়ের পর একটু কাছাকাছি এলেও সেদিনে প্রাণের সম্মতি ছিল না বিধায় থেমে যেতে হয়েছিল আদনানকে। তবে আজ আবারও অধিকার প্রাপ্ত নারীর সন্নিকটে ধিকি ধিকি জ্বলে উঠছে কামনা বাসনার আগুন। ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে গভীর নেশালো মাদকতা মেশানো চাহনিতে। আর একটু জাপটে জড়িয়ে ধরল আদনান। ততক্ষণে প্রাণও নিজের ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত সজাগ হয়েছে। সকালে আরামদায়ক ঘুম লেজ তুলে পালালো লাজুকতার দরুন। অনেকটাই কাছাকাছি এসেছে দুজন। যতটা কাছে এলে শ্বাস প্রশ্বাস ধাক্কা লাগে। সদ্য ঘুম ভাঙা এক রূপবতী তরুণীর তেলতেলে মুখ যেন শিল্পীর রং তুলিতে আঁকা শুষ্ক অধরে নিজের অধিকার জ্ঞাপনে দেরি করে না আদনান বিন্দু মাত্র। প্রাণ পাখির অধর সুধায় তবে আজ প্রাচরা শোক। অশান্ত অধরে ঘূর্ণিঝড় বয়ে দিল সেখানেই থেমে রইল না সে, বরং সমুদ্রের জলোচ্ছ্বাসের ন্যায় প্রাণ পাখির সত্তায় বিচরণে মনোযোগ দিল আদনান। নিজেকে আমার মাঝে হারাতে তুমি প্রস্তুত প্রাণ? বেহিসেবে ভালোবাসা শিখতে হবে। আমার সমস্তটা তোমাকে চাইছে প্রাণ। আর একটু কাছে আসে বউ প্লিজ। ভীষণ আকুলতা নিয়েছে আছে আদনান। আদনানের ব্যাকুল সম্মতি প্রার্থনা গভীরভাবে প্রাণকে ছুঁয়ে দেওয়ার আকুলতা অনুভব করে লজ্জায় মিলিয়ে গেল প্রাণ। চোখ দুটো খেঁচে বন্ধ করে হাঁসফাঁস করতে থাকে। দু হাতে ঢেকে ফেলল নিজের চেহারাটাও। আজও প্রাণের সম্মতি সূচক কোনো ইঙ্গিত না পেয়ে আশাহত হলো আদনান। মেজাজটাও চড়ল, দাঁতে দাঁত পিষে প্রাণের সম্মতির গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করলো মনে মনে। গোল্লায় যাক সম্মতি। শেষমেশ দীর্ঘশ্বাস ফেলে উঠে যাওয়ার সময় প্রাণ টেনে ধরল ওর টি শার্টের কলার। আমি লজ্জা পাচ্ছি বিলিতি এই দুর্গথাকার। বলেই মুখ লুকালো আদনানের প্রশস্ত বুকে। প্রেয়সীর লাজুক আত্মসমর্পণে নতুন উদ্যমে দেখা গেল আদনানের মাঝে। অধরে ঝড় বইয়ে মনোযোগী হলো তার নারী কায়ায় গোপন রহস্য উন্মোচনে। আদনানের প্রতিটি স্পর্শে কেঁপে ওঠা প্রাণ ভাসতে লাগলো বেলাগাম ভালোবাসার জোয়ারে। উদ্দামী আদিম ভালোবাসার জোয়ারে ভাঁচা পড়লো আদনানের ফোনের কর্কশ শব্দে। কিছু পল নজর আন্দাজ করলেও বিরতিহীনভাবে বেজে চলে বিরক্তি নিয়ে থামলো আদনান। রাগে নিজের স্বামীর রক্তিম বর্ণ ধারণ করা চেহারাটা দেখে উচ্চস্বরেই হেসে ফেলল প্রাণ। প্রাণের অট্টহাসিতে আগুন চোখে এসে ফোন রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল তুর্কি ভাষায় কিছু কথা। ওকে উই আর কামিং বলে ফোন কেটে উঠে দাঁড়ালো আদনান। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চেয়েছিল প্রাণ। গেট রেডি প্রাণ, আমাদের বেরোতে হবে এক্ষুনি। গভীর মুখে কথাটা বলে বেরিয়ে গেল আদনান। সকালে নরম আলোয় ভেজা ভালোবাসায় মোড়া এক মিষ্টি সকালে সাক্ষী প্রাণের নারী সত্তা। বিগত বছরগুলোতে প্রাণের প্রতিটি সকাল হৃদয় গহীনে হাহাকার দিয়ে শুরু হতো, তবে আজকের চিত্র ভিন্ন। দীর্ঘদিন অন্তরে লালন করা বহুল আকাঙ্ক্ষিত মুহূর্ত অবশেষে ধরা দিয়েছে প্রাণের জীবনে। মেলি লাজে রাঙা মুখশ্রী কতক্ষণ ডুবিয়ে রাখলো বালিশে। গোটা শরীর জুড়ে ঝড় বইয়ে দেয়া আদরে দিশেহারা করে ছেড়েছে আদনান ওকে কিছু সময়ের মধ্যে। তবে বেশিক্ষণ লজ্জা পাবার সময় পেল না প্রাণ। কদিন আগেই আদনান ওকে একটা ফোন কিনে দিয়েছিল। রেগে থাকার দরুন ছুঁয়েও দেখেনি সেটা। ফোনের সাউন্ড শুনে হাতে নিতেই দেখলো স্ক্রিনে ইংরেজি অক্ষরে জলজল করছে আদনান মুনতাসির নামটা, এবং বার্তাটাও তার নম্বর থেকে এসেছে প্রথমবারের মতন। কিছু না করতে এত লজ্জা পেলে হবে? এখনো তো 62টা বাকি। লজ্জা পাওয়া শেষ হলে গেট রেডি মিসেস প্রাণ থেকে মুনতাসির, আমাদের বেরোতে হবে। মেসেজটার সঙ্গে একটা চোখ টিপার ইমোজি।
মেসেজটা পড়ে আরও লাল হলো প্রাণের গাল দুটো। ফিরতি কোনো উত্তর না দিলেও দুষ্ট বুদ্ধিটা ঠিকই খেলে গেল ওর মাথায়। মোবাইলে সেভ করে রাখা আদনান মুনতাসির নামটাও কেটে বিলেতি ইঁদুর লিখে সেভ করে রাখলো ও। মনে মনে ভিংচি কাছে প্রাণ। নিজের নাম এমনভাবে জাহির করে যেন পুতিনের নাতি। হ্যাঁ, কবে না জানি শাহরুখ খানের মতো হাত ছাড়িয়ে বলে বসবে, আদনান মুনতাসির নাম তো সুনা হি হোগা। একা একা কতক্ষণ লাজুক হেসে প্রাণ এগুলো ফ্রেশ হওয়ার জন্য। আজ শাড়ি পরে ইঁদুরটাকে চমকে দেওয়া যাক, যে বাবা সেই কাজ। কোথায় নিয়ে যাবে তা কিছুই জানালো না। তার চেয়ে একেবারে গোসল করেই বেরোবে প্রাণ। একটা হলুদ শিফন শাড়ি প্রাণ দেখেছে ওর আগের কামরার আলমারিতে। দৌড়ে গিয়ে নিয়ে এলো জলদি। গুনগুনিয়ে আওড়াতেই থাকে ওর প্রিয় গানটা। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাথা, চোখের ইশারা বোঝে না। শাড়ি পরার কথা ভেবে নিয়েও একটু সংকোচ হচ্ছিল প্রাণের। ব্লাউজের অবস্থা যাচ্ছে তাই। এত বড় গলার ব্লাউজ দেখে সুটে ঢোক গেল প্রাণ। নিশ্চয় আদানের কাজটা। ইঁদুরটা গিটে গিটে অশ্লীল চিন্তা ভাবনা। তবে এখানে যে পরিমাণ ঠান্ডা, বাইরে বেরো নিশ্চয়ই ট্রেঞ্চ কোট পরতেই হবে। তাই অত বিচার বিশ্লেষণ করে সময় নষ্ট না করে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো প্রাণ। শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে রেখেছে। ওয়াশরুমে শাড়ি পরা ঝামেলাটা। দরজাটা খুলে আগে অবশ্য উকিঝুঁকি দিয়ে দেখে নিয়েছে আদান আছে কিনা। আদানে কোনো হদিস না পেয়ে বাইরে বেরিয়ে এলো প্রাণ। ঠান্ডা রীতিমতো দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে ওর। মেজে চুলে চুপচাপ ঝরে পড়া পানিতে ব্লাউজের পিঠের অংশ ভিজে আরো ঠান্ডা লাগছে। মেজে চুলগুলোকে কোনো রকমে হাত খোপা করে শাড়ির আঁচল কোমরে গুজলো প্রাণ। রুমের মধ্যে চলতে থাকা হিটারের টেম্পারেচার বাড়াতে হবে, নইলে ঠান্ডায় ফ্রোজেন মুভির এলসা হয়ে যাবে এক্ষুনি। টেম্পারেচারে বাড়ানোর রিমোট যাও দেয়ালের সঙ্গে বেশ উপরেই ছিল। হাত বাড়িয়েও নিতে না পেরে বিরক্ত হয় প্রাণ। সেন্টার টেবিলের সামনে রাখা একটা টুল এনে উঁচু হয়ে নিতে চায় রিমোটটা। সুন্দর শয়তান ইঁদুর, রিমোটটা পারলে যেন আসমানে রেখে আসে। ঠান্ডায় কাঁপতে থাকা প্রাণ বিড়বিড় করে বলতে থাকে। দুপায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে আরেকটু লম্বা হওয়ার প্রচেষ্টায় বিভোর প্রাণ হয়তো খেয়ালই করেনি কামরায় কারো পদচারণ। অবশ্য সে এসেছেই নিঃশব্দে। নারিকায় নিবদ্ধ নিষিদ্ধ বাঁকে আটকে রইল বেহায়া তার নজর। এলোমেলো শাড়ির আঁচল উড়িয়ে উন্মুক্ত করে রাখা উদরে যেন সহস্রাধিক বছরের সহস্র রহস্য লেপটে রাখা। আজ ভেজা শাড়ির সঙ্গে পরিহিত অন্যান্য বস্ত্র গলে বেরিয়ে আসা নারীর অপার সৌন্দর্য মোহিত আদনান এগিয়েছে মন্ত্রমুগ্ধের ন্যায়। প্রবল তৃষ্ণা তুমুল ঘরে আচ্ছন্ন। আদনান নিজের আদিম উন্মাদনায় ভুলেছে কেন এসেছিল প্রাণের খোঁজে। দৃষ্টির সামনে প্রেয়সী নগ্ন কোমরের বাঘ, তার থেকে চুইয়ে পড়া বিন্দু বিন্দু জল কিংবা ঠান্ডায় কাঁপতে থাকা নির্মেদ উদরের ক্রমাগত উঠানামায় চেতনা খোয়ালো। পেছন থেকে জাপটে ধরে সুগভীর নাভি মূলে নিজের অধরে অগ্রাসনেই থামলো না সে। বেহায়া হাতের উন্মুক্ত বিচরণে মিটিয়ে দিতে চায় নিজের একান্ত নারীর ঠান্ডা কাঁপা কাঁপে। এক নিবিষ্ট মনে রিমোটটাকে নিজের হাতের মুঠোয় আনার দিকে নজর রাখা প্রাণ আচমকায় নিজের খুব সন্নিকটে বেহায়া পুরুষালী হাতের বিচরণে হকচকায়। ডাল সামলাতে না পেরে উল্টে পড়ার জোগাড় হলো ওর। স্পর্শকাতর অঙ্গে খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে মৃদু আর্তনাদ করে ওঠে ও। অবশ্য বেশি সময় নিজেকে সামলাতে পারল না ও, উল্টে পড়েই গেল। অসম্ভব ক্ষিপ্রতায় প্রাণের শরীরটাকে আবারও দাঁড় করিয়ে দিল আদনান। তখনও প্রাণ পাখির পেলব উদরে অধরে আগ্রাসন জারি ওর। আরো চেপে ধরে নেশালো স্বরে বলে উঠল, মেয়ে আয় প্রাণ পাখি। আদনানের গাঢ় নেশালো স্বরে ঠান্ডার কাঁপুনির বদলে এলো অন্য কাঁপুনি। কি আশ্চর্য! এত সময় প্রাণের মনে হচ্ছিল ঠান্ডার প্রকোপে জমে যাবে এখন। কি কাণ্ড! লজ্জা গাল দুটো গরম হয়েছে, সাথে সেই কান দিয়ে যেন ধোঁয়াই বের হচ্ছে। কিন্তু সে কিসের অনুমতি চাচ্ছে আবার? অস্ফুটে বিড়বিড়িয়ে বলল প্রাণ, মে আই হেল্প ইউ? কিসের হেল্প? টু মেক ইউ হট। প্রাণের চোখে চোখ রেখে কথাটা বলল আদনান। চোখে মুখে একরাশ মুগ্ধতা ছেয়ে আছে ওর। জি না ইঁদুর মশাই, আপাতত রুম টেম্পারেচার বাড়িয়ে আমায় উদ্ধার করুন। সো হট। এমনিতে টেম্পারেচার বেড়ে গেছে, এর চেয়ে তো করে আরো হট কিছুর। প্রাণের উন্মুক্ত বুক, নগ্ন কোমর,
নজর রেখেই ফিচেল গলায় কথাটা বলে প্রাণকে আরো একটু উঁচিয়ে ধরলো আদনান। এবারে অনায়াসে রিমোটটা হাতে পেয়েও গেল। অসভ্য। শাড়ির আঁচল ঠিকঠাক করে তৎপর হলো প্রাণ ওকে নিচে নামাতে। আদনানের মুখোমুখি না দাঁড়িয়ে জায়গাটা থেকে ছুটে পালালো। কামড়ায় রাখা বিশাল বড় আয়নায় নিজেকে ঠিকঠাক করে নিতে চায় ও, তবে তার আগেই লম্বা আঁচলের একাংশ বাধা পড়লো আদনানের ডান হাতের মুঠোয়। প্রাণের ইতস্ততা, লজ্জা, লাল হওয়া গাল এবং আঁচল ঠিক করার আপ্রাণ প্রচেষ্টা আরও উন্মাদ হলো আদনান। পাতলা শিফন শাড়ির আঁচলটা আরো দৃঢ়ভাবে পেঁচিয়ে নিল নিজের হাতে। হতবিহ্বল হয়ে যায় প্রাণ। তুমি আমি তো। অসভ্যতা কেন করছো? আমায় পাগল করছে কেন? সুখের সাগরে তোমায় নিয়ে ভাসবো তো প্রাণ পাখি, তাই তো এত আয়োজন। কিন্তু তুমি আমি কি